নমস্কার। শুরু করছি আজকের প্রস্তুতি। আজকের বিষয় ভারতের অর্থনীতি। যেকোনো ছেলেমেয়ের কাছে অর্থনৈতিক কোশ্চেনগুলো খুব একটা ভালো লাগে না। অনেকটা শক্ত মনে হয়। তাই যাদের কাছে এই ধরনের অর্থনৈতিক ভীতি আছে, তাদেরকে বলবো আজকের ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের এই ইকোনমিক্সের কোশ্চেনগুলো সহজেই অ্যাটেম্প্ট করতে পারবে। আজকের ভিডিওটা যে কোশ্চেনগুলো ইকোনমিক্স থেকে আসে যেকোনো কম্পিটিটিভ পরীক্ষায় একদম না জানলে নয় সেই সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে সাজিয়েছি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং যেগুলো খুবই দরকারি কোশ্চেন। দেখো তোমরা দেখলে আশা করছি ভারতের অর্থনীতির ওপরে কোশ্চেনের অনেকটা তোমরা জানতে পারবে। শুরু করছি আজকের প্রস্তুতি। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। ভারত বনাম চীনের মাথাপিছু আয় কত? এটা একটা তুলনা করা হয়েছে। এটা বোঝার জন্যে অর্থনৈতিক স্ট্যান্ডার্ডটা বোঝার জন্যে করা হয়েছে। মাথাপিছু জিডিপি চীনের হচ্ছে ২৫,০০০ প্রায় $২৫,০০০, ভারতে হচ্ছে $১০,০০০। যেটা আমরা টাকার অঙ্কে বলি দেখিয়েছি যেটা হচ্ছে ৳২১,১২,১৭৩ হচ্ছে চীনের জিডিপি মাথাপিছু জিডিপি। ভারতের মাথাপিছু জিডিপি হচ্ছে ৳৮,৫৪,৭৪৮। পরের কোশ্চেন। অনেক কোশ্চেন আছে। আমরা একটু তাড়াতাড়ি যাব। তোমরা ভালো করে দেখতে থাকো। মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন দেশে? কোন দেশের মাথাপিছু আয় সবথেকে বেশি? সেটা হচ্ছে সিঙ্গাপুর। ২০২৪ সালে সিঙ্গাপুরের মাথাপিছু আয় ছিল ৳১,৪৮,১৯০ জিডিপি পিপিপি। পরের কোশ্চেন। পরের কোশ্চেন আসছে, ভারতের নেট এফডিআই কত? এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ। ভারতে কত? বর্তমানে সেটা দাঁড়াচ্ছে $3.6 বিলিয়ন, যেটা হচ্ছে এফডিআই, নেট এফডিআই ভারতে। পরের কোশ্চেন। সেবি কি এবং এর উদ্দেশ্য কি? সেবি কি? সেবি হলো দেখো তোমরা সেবি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটার ফুল ফর্ম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটার উদ্দেশ্য হচ্ছে ভারতের সিকিউরিটি বাজারকে নিয়ন্ত্রণ করা। পরের কোশ্চেন। ভারতের রাজস্ব ঘাটতি কত? রাজস্ব ঘাটতি কত? রাজস্ব ঘাটতি ভারতের হচ্ছে 4.75 কোটি টাকা, বা বার্ষিক অনুমানের যেটা বাজেট হয় তার ২৯.৪%। তাহলে টাকার অঙ্কে হচ্ছে ৪.৭৫ লক্ষ কোটি টাকা, আর পার্সেন্টেজে হচ্ছে ২৯.৪%। মানে যে পরিমাণ বাজেট করা হয়েছে তাতে দেখা হয়েছে যত আয় হবে এবং যত ব্যয় হবে সেই ব্যয়ের কতটা অংশ ঘাটতি রয়েছে সেটাই হচ্ছে এই পার্সেন্টেজ। পরের কোশ্চেন। ভারত বিশ্বের বৃহত্তম উৎপাদক কি? মানে কোন ক্ষেত্রে ভারত ১ম স্থান অধিকার করেছে উৎপাদনে? কোন ক্ষেত্রে কোন ফসল? সেটা হচ্ছে দুধ ১ নম্বর, ২ নম্বর হচ্ছে ডাল, ৩ নম্বর হচ্ছে পাট। এইগুলোতে ১ম স্থান। ২য় স্থান অধিকার করেছে ধান, গম, আখ, চিনাবাদাম, শাকসবজি, ফল এবং তুলা উৎপাদনে। পরের কোশ্চেন। ভারতের কয়টি জাতীয় ব্যাংক আছে? মানে ন্যাশনাল ব্যাংক, ন্যাশনালাইজড ব্যাংক কতগুলো? সেটা হচ্ছে ১২টি। বর্তমানে ভারতের ন্যাশনালাইজড ব্যাংকের সংখ্যা হচ্ছে ১২টি। নামগুলো একবার দেখে নাও। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, আম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অ্যান্ড ব্যাংক অফ ইন্ডিয়া। এই ১২টি ব্যাংক হচ্ছে ভারতের জাতীয় ব্যাংক। পরের কোশ্চেন। বর্তমানে ভারতে বেসরকারি ব্যাংক কয়টি? ভারতে বেসরকারি ব্যাংক কটা কাজ করছে? দেখে নেবো আমরা। সেটা হচ্ছে ২১টি। পরের কোশ্চেন। ভারতে কতগুলি সেচ জোন আছে? সেচ জোন, স্পেশাল ইকোনমিক জোন কতগুলো আছে? বর্তমানে ভারতে ২৭২টি স্পেশাল ইকোনমিক জোন আছে। পরের কোশ্চেন।
পশ্চিমবঙ্গে কতগুলি সেচ জোন আছে? পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলি সেচ জোন আছে? পশ্চিমবঙ্গে বর্তমানে কাজ করছে অ্যাক্টিভ সেচ জোন হচ্ছে ৫টি। সেই ৫টা কি, কি? ফলতা সেচ, মাল্টি প্রোডাক্ট জোন, সল্টলেকের মণিকাঞ্চন জেমস অ্যান্ড জুয়েলারি, সল্টলেকে উইপ্রো আইটি অ্যান্ড আইটিস, ডালমিয়া অ্যান্ড কোম্পানি লিমিটেড বানতলায় আইটি অ্যান্ড আইটিস এবং রাজারহাটে ইউনিটেক হাইটেক আইটি অ্যান্ড আইটিস। পরে কোশ্চেন, প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? উত্তর হচ্ছে এম বিশ্বেশ্বরায় ১৯৩৪ সালে। পরে কোশ্চেন, জাতীয় পরিকল্পনা কমিটির প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় পরিকল্পনা কমিটির প্রথম সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হলো জওহরলাল নেহেরু। পরে কোশ্চেন, ১৯৪৪ সালে কে গান্ধীবাদী পরিকল্পনার প্রস্তাব করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। গান্ধীবাদী পরিকল্পনার কথা বলেছিলেন শ্রীমান নারায়ণ আগরওয়াল ১৯৪৪ সালে। পরের কোশ্চেন, ১৯৪৪ সালে ভারতের জন্য জনগণের পরিকল্পনা কে প্রণয়ন করেছিলেন? পিপলস প্ল্যান অফ ইন্ডিয়া জনগণের পরিকল্পনা বলেছিলেন এম এন রায়। পরের কোশ্চেন, প্রথম পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? সেটা হচ্ছে ১৯৫০ সালের ৫ই মার্চ। পরের কোশ্চেন আসছি আমরা। পরের কোশ্চেন, ভারতীয় পরিকল্পনার জনক কে? ভারতের পরিকল্পনার জনক কাকে বলা হয়? উত্তরটা আমরা দেখে নেব। স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়। পরের কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলকে ভিত্তি করে হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলকে ভিত্তি করে হয়েছিল? সেটা হচ্ছে হ্যারোড ডোমার মডেল এর উপর ভিত্তি করে এটা করা হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরেরটা পরেরটা আসছি। পরের কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলকে ভিত্তি করে হয়েছিল? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা হচ্ছে মহালনবিস মডেল এর ওপর ভিত্তি করে হয়েছিল। পরের কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? উত্তর হচ্ছে দ্রুত শিল্পায়ন। পরের কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছিলেন কে? কে প্রণয়ন করেছিলেন? সঠিক উত্তর আমরা দেখে নেব। সেটা হচ্ছে ভারতীয় পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরের কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন কোন ভারী শিল্প প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে ভিলাই, দুর্গাপুর এবং রাউরকেলা ইস্পাত কেন্দ্র দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল। পরের কোশ্চেন, কোন দেশের সহযোগিতায় দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়েছিল? কোন দেশের সহযোগিতায়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইংল্যান্ড। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড স্থাপিত হয়েছিল ইংল্যান্ডের সহায়তায়। পরের কোশ্চেন, কোন দেশের সহযোগিতায় ছত্তিশগড়ের ভিলায় লৌহ ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়েছিল? ভিলায় লৌহ ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায়? সেটা হচ্ছে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়। পরের কোশ্চেন, কোন দেশের সহযোগিতায় উড়িষ্যার রাউরকেলায় লৌহ ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়েছিল? কোন দেশের সহযোগিতায়? এটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে ১৯৬০ সালে পশ্চিম জার্মানির সহযোগিতায় এই রাউরকেলা ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়েছিল। পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে কি? পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে একটি পরিকল্পনা ছুটির একটি সময়কাল যখন একটি দেশ তার জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা স্থগিত থাকে। অর্থাৎ যখন কোনো অর্থনৈতিক পরিকল্পনা থাকে না তখন সেটাকেই বলা হয় প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটি। পরের কোশ্চেন,
ভারতীয় পরিকল্পনায় কোন সময়কালকে পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে বলা হয়? কোন সময়কাল? সেটা হচ্ছে ১৯৬৬ থেকে ১৯৬৯। এই সময় কোনো পরিকল্পনা ছিল না। এটাকে প্ল্যান হলিডে বলা হয়। পরের কোয়েশ্চেন। বার্ষিক পরিকল্পনা কয়টি? বার্ষিক পরিকল্পনা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেখানে বার্ষিক পরিকল্পনা ছিল ৩ টি। ১৯৬৬ থেকে ১৯৬৯ এই সময়টিতে প্ল্যান হলিডে বলা হচ্ছে। এই সময় ৩ টি বার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরের কোয়েশ্চেন। গরিবি হটাও কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল? গরিবি হটাও এই যে স্লোগান, এটা কোন পরিকল্পনায় ছিল? সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা ছিল ন্যূনতম প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ। অন্যতম উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ। পরের কোশ্চেন। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে বাতিল হয়েছিল? এই যে দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্য নিয়ে দরিদ্র যেটা গরিবি হটাও স্লোগান দিয়েছিল সেটা বাতিল হয়েছিল ১৯৭৭-৭৮ সালে। জনতা সরকার এই পঞ্চম পঞ্চবার্ষিকী স্থগিত করে দিয়েছিল ৭৭-৭৮ সালে। পরের কোশ্চেন। রোলিং পরিকল্পনা রোলিং প্ল্যান কবে শুরু হয়েছিল? রোলিং প্ল্যান শুরু হয়েছিল যখন ওই পঞ্চম পঞ্চবার্ষিকী বাতিল হলো, তারপরে ষষ্ঠ পঞ্চবার্ষিকী শুরু হলো, তখন ৭৮ থেকে ৮০ এই সময় ২ বছরের রোলিং প্ল্যান জনতা সরকার শুরু করেছিল। পরের কোশ্চেন। ভারতে বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগণের শতকরা কত? জনগণ শতকরা কত? সেটা হচ্ছে ২১.৯২%। ভারতে বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা। পরের কোশ্চেন। ভারতের কোন রাজ্যে দারিদ্র্যের হার সবথেকে বেশি? কোন রাজ্যে দারিদ্র্যের হার সবথেকে বেশি? বর্তমানে হচ্ছে বিহারে দারিদ্র্যের হার সবথেকে বেশি। পরের কোশ্চেন। জিডিপি এবং মাথাপিছু আয় অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম এই দুটোর মধ্যে পার্থক্য কি বা বলতে কি বোঝায়? জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে টোটাল ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড ইন দ্য কান্ট্রি। আর পার ক্যাপিটা ইনকাম হচ্ছে অ্যাভারেজ অ্যামাউন্ট অফ মানি আর্নড পার পার্সন ইন দ্যাট কান্ট্রি। সেই দেশে একজন মানুষের গড় আয় যেটা সেটাই হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। আর দেশে টোটাল উৎপাদনকেই বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। পরের কোশ্চেন। ভারতে মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। ১৯৯৫ সালে। পরের কোশ্চেন। ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু হয়? ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু হয়? উত্তর হচ্ছে তামিলনাড়ু। পরের কোশ্চেন। স্বাধীন ভারতের কোন মুখ্যমন্ত্রী মিড ডে মিল চালু করেছিলেন? প্রথম চালু করেছিলেন কোন মুখ্যমন্ত্রী মিড ডে মিল প্রথম চালু করেছিলেন? সেটা হচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে কামরাজ। ১৯৫৬ সালে মিড ডে মিল চালু করেছিলেন। পরের কোশ্চেন। পশ্চিমবঙ্গে মিড ডে মিল কবে চালু হয়েছিল? পশ্চিমবঙ্গে মিড ডে মিল কবে চালু হয়েছিল? উত্তরটা হচ্ছে ২০০৩ সালে পশ্চিমবঙ্গে মিড ডে মিল চালু হয়েছিল। পরের কোশ্চেন। ভারতে সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল? ভারতে সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল? গ্রিন রিভলিউশন অফ ইন্ডিয়া স্টার্টেড ১৯৬৮ সালে। ভারতের অভ্যন্তরে সবুজ বিপ্লব ছড়িয়ে পড়েছিল। বলা হয় ৬০-এর দশকের শেষের দিকে। পরের কোশ্চেন। ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন বা কাকে বলা হয়? ডক্টর এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। পরের কোশ্চেন। কোন রাজ্যে সবুজ বিপ্লব শুরু হয়েছিল? প্রথম শুরু হয়েছিল কোন রাজ্যে? ভারতের কোন রাজ্যে সবুজ বিপ্লব প্রথম শুরু হয়েছিল? সেটি পাঞ্জাব। পরের কোশ্চেন। ভারতে নীল বিপ্লবের জনক কে ছিলেন? ভারতের নীল বিপ্লবের জনক কে ছিলেন?
সেটা হচ্ছে হীরালাল চৌধুরী এবং অরুণ কৃষ্ণান। পরের কোশ্চেন, ভারতের সাদা বিপ্লব বা শ্বেত বিপ্লবের জনক কে ছিলেন? শ্বেত বিপ্লবের জনক ছিলেন ভার্গিস কুরিয়েন। জিডিপির অর্থ কি? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এর অর্থ কি? এর অর্থ হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার বাজার মূল্যের একটি আর্থিক পরিমাণ কি বলা হয়? জিডিপি। পরের কোশ্চেন, জিএনপির পূর্ণরূপ কি? জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা বলতে কি বোঝায়? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে জিডিপি প্লাস বিদেশ থেকে প্রাপ্ত নিট সম্পত্তি। নিট সম্পত্তিটা গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে প্রাপ্ত নিট সম্পত্তি যেটা আয় হয় সেটাই হচ্ছে জিএনপি, জিডিপি প্লাস বিদেশ থেকে প্রাপ্ত নিট সম্পত্তি আয়। জাতীয় আয় পরিমাণের পদ্ধতি কয়টি ও কি কি? জাতীয় আয় কোন কোন পদ্ধতিতে নিরূপণ করা হয়? সেটা তিনটে পদ্ধতি, একটা উৎপাদন পদ্ধতি, একটা আয় পদ্ধতি, একটা ব্যয় পদ্ধতি। ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ কৃষিকাজের সঙ্গে যুক্ত? ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ কৃষিকাজের সঙ্গে যুক্ত? বর্তমানে প্রায় 58% কৃষিকাজের সঙ্গে যুক্ত। ভারতের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ভারতের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে? প্রায় 16%। ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস কোনটি? কোন ক্ষেত্র থেকে সবথেকে বেশি জাতীয় আয় উম, আসে? সেটা হচ্ছে পরিষেবা বিভাগ থেকে, সার্ভিস সেক্টর। ন্যূনতম সহায়ক মূল্য কাকে বলে? এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, কাকে বলে? সেটা হচ্ছে এটি কিছু কৃষি পণ্যের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম মূল্য। কৃষকদের তাদের ফসলের পূর্ব ঘোষিত মূল্য বলা হয়। 2024 সালে কতগুলি পণ্য ন্যূনতম সহায়ক মূল্যের অন্তর্ভুক্ত হয়েছে? কতগুলো পণ্য? সেটা হচ্ছে 23টি পণ্য এই এমএসপির আন্ডারে রয়েছে। পরের প্রশ্ন, এমএসপি সূত্রটা কি? এমএসপি যে মিনিমাম সাপোর্ট প্রাইস কিভাবে নির্ধারণ করা হয়? সেটা হচ্ছে উৎপাদন খরচের 1.5 গুণ, উৎপাদন খরচ ইন্টু 1.5, 1.5। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, সবাই করবে, লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে সকলের সঙ্গে। আর এই রকম ভালো ভালো ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের এই যে ভিডিও, এটা যদি তোমাদের সাফল্যের অংশ হয়ে উঠতে পারে, তোমাদের সাফল্য, তোমরা যদি এই ভিডিও দেখে তোমরা ভালো কিছু করতে পারো তাহলেই আমাদের সার্থকতা।